প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। তো আজকে আমি তোমাদের ভাইব্রেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ভাইব্রেশনের প্রথম লেকচার আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ক্লাসে মূলত আমি তোমাদের যেটা বোঝাবো সেটা হলো যে আসলে ফিজিক্সে ভাইব্রেশন বলতে আসলে কী বোঝায়, এই কোশ্চেনটা আমরা বোঝার চেষ্টা করব। আর দ্বিতীয়, আমরা এই ভাইব্রেশন নিয়ে স্টাডি কেন করব, এই কোশ্চেনটা আমাদের একটু জানতে হবে এবং জানা দরকার। অ্যাজ এ ফিজিসিস্ট বা তুমি যদি কোনো বিজ্ঞানের ছাত্র হও বা বিজ্ঞানকে ভালোবাসো বা বিজ্ঞানের যে কোনো বিষয়ে পড়াশোনা করো, তোমাকে কিন্তু জানা উচিত। তো যাই হোক, আমি প্রথমে তোমাদের আলোচনা করতেছি হোয়াট ইজ ভাইব্রেশন। আসলে ভাইব্রেশন কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো আমি একটু তোমাদের সুবিধার্থে একটু এডিট করি। তো দেখো, এখানে ভাইব্রেশনের যে ডেফিনিশন আমি যেটা লিখেছি তোমাদের জন্য, যে প্রথম কথা বলেছি এখানে আমি তোমাদের যে ভাইব্রেশন ইজ এ পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন তোমরা নিশ্চয়ই জানো যে পিরিয়ডিক মোশন আসলে কি, যে একটা নির্দিষ্ট সময় পর পর যদি আবার পুনরাবৃত্তি হয় একটা গতি, যদি কোনো একটা পার্টিকেল বা বস্তু, এই পুনরাবৃত্তি ঘটলে সেটাকে আমরা পিরিয়ডিক মোশন বলি, একটা নির্দিষ্ট সময় পর পর। তো দেখো, ভাইব্রেশন ইজ এ পিরিয়ডিক মোশন। প্রথম কথা যে পিরিয়ডিক মোশন, এরপরে বলা হচ্ছে অফ দ্য পার্টিকেলস। তার এটা কিন্তু পার্টিকেলসের পিরিয়ডিক মোশন। তারপরে কি বলতেছে এখানে, অফ অ্যান ইলাস্টিক বডি অর মিডিয়াম। এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ ভাইব্রেশন হতে হলে কিন্তু সেটা অবশ্যই ইলাস্টিক বডি অথবা ইলাস্টিক মিডিয়াম হতে হবে। এর কারণ হচ্ছে, আমি তোমাদের বলি, কারণ আমরা ইলাস্টিক বডি বলতে কী বুঝি? ইলাস্টিক বডি বলতে এটাই বুঝি যে যদি কোনো কারণে সেই বস্তুটা ডিফর্ম হয়, মানে বিকৃতি ঘটে, যেন পুনরায় ওই বস্তুটা আগের অবস্থায় ফিরে আসে। মানে বিকৃতি হওয়ার পরেও আগের অবস্থায় ফিরে আসতে হবে। তো এই প্রপার্টি যদি না থাকে ওই মিডিয়ামের বা বস্তুর, তাছাড়া কিন্তু ভাইব্রেশন হবে না। এটা তোমাদের মনে রাখতে হবে। এই জন্য এই ভাইব্রেশনের যে ডেফিনিশন তুমি যখন বলবে, তখন অবশ্যই তোমাকে এই কথাটা বলতে হবে যে এটা ইলাস্টিক বডি অথবা মিডিয়ামের যে পার্টিকেল, তাদের যে পিরিয়ডিক মোশন, সেটি হচ্ছে ভাইব্রেশন। আবার আরেকটা কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ, দেখো যে ইন অল্টারনেটলি অপোজিট ডিরেকশন। অল্টারনেটলি অপোজিট ডিরেকশনস, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অল্টারনেটলি অপোজিট ডিরেকশনস বলতে যেটা বোঝানো হচ্ছে যে ভাইব্রেশনটা হবে একটা পার্টিকেলের যেদিকে হবে ঠিক তার উল্টা দিকে আবার ফেরত আসবে। যেমন আমি তোমাদের একটা সহজ উদাহরণ দেবো। একটা পার্টিকেল, এটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে এখানে, হ্যাঁ, এটা ধর একটা পার্টিকেল ইকুইলিব্রিয়াম। এখন পার্টিকেলটা যদি ডান দিকে যদি ডিসপ্লেস হয়, তার একটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পর্যন্ত গেল, কোনো কারণে ডিস্টার্ব করার কারণে এই পার্টিকেলটা প্রথমে ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, হ্যাঁ, তার এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। তো এই বিন্দুতে গেল, তো সেখান থেকে কিন্তু আবার ঠিক উল্টার দিকে ফেরত আসবে। তার মানে কি, উল্টার দিকে বলতে এই যে দেখো, আমি তোমাদের বলি, ঠিক ওখান থেকে আবার পিছন থেকে ব্যাক হয়ে আবার এই দিকে চলে আসবে, উল্টা দিকে। তার মানে কি, যদি ইলাস্টিক বডি হয় এবং
এই পার্টিকেল যদি কোনোভাবে যদি ডিস্টার্ব করো যখন ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, তাহলে কিন্তু সেখানে কিন্তু রেস্টোরিং ফোর্স নামে এক ধরনের ফোর্স তৈরি হওয়া শুরু হয়। কী কারণে? যখনই ডিসপ্লেসড হয়ে যায় ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডান দিকে অথবা বাম দিকে, যেদিকেই বলো, তখন কিন্তু অটোমেটিক কিন্তু আবার সেই পার্টিকেলটা কিন্তু ঠিক আগের অবস্থায় ফিরে আসতে চায়, এবং এই ফিরে আসার জন্য যে একটা ফোর্স তৈরি হয়, ক্রিয়েট করে ওই ইলাস্টিক বডি বলো আর মিডিয়াম বলো, সেটা হচ্ছে রেস্টোরিং ফোর্স বলে। এটা আমরা পরবর্তীতে খুব ভালোভাবে আলোচনা করব। তো আপাতত মনে রাখো যে ভাইব্রেশনের ডেফিনিশন তুমি যদি বলার সময় তোমাকে মনে রাখতে হবে কয়েকটা বিষয়। একটা হচ্ছে পিরিয়ডিক মোশন বলতে হবে, তারপরে কার পিরিয়ডিক মোশন? পার্টিকেলের। ভালো কথা, পার্টিকেলগুলো কোথাকার? অবশ্যই সেটা ইলাস্টিক বডি অথবা মিডিয়ামের হতে হবে। এবং এই যে পিরিয়ডিক মোশন, সেটা কিন্তু অবশ্যই ইন অল্টারনেটলি অপোজিট ডিরেকশন হতে হবে। তার মানে যেদিকে গেল ঠিক তার উল্টা দিকে আবার একই পথে ফিরে আসতে হবে। এটাকে বলা হয় ইন অল্টারনেটলি অপোজিট ডিরেকশন, এবং এটা ঘটতে থাকবে। তো ফ্রম দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম, তাহলে এই যে ভাইব্রেশনটা হবে, এটা কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশনকে কেন্দ্র করেই কিন্তু তার এই বিচরণ। কারণ দেখো, যখন ও থেকে এতে গেল পার্টিকেলটা ডিস্টার্ব করার কারণে, ও বিন্দুতে যখন ছিল তখন সে স্থির ছিল, তখন কিন্তু কোনো ভাইব্রেশন ছিল না। যখন তাকে আমরা ডিস্টার্ব করলাম, সে কিন্তু কী করলো? এই বিন্দুতে গেল। এখন এই বিন্দুতে যাওয়ার পরে রেস্টোরিং ফোর্সের কারণে কিন্তু সে এই ইলাস্টিক বডি হওয়ার কারণে সে কিন্তু আগের অবস্থা, তার মানে ও বিন্দুতে ফেরত আসতে চাইবে। তো এই ফেরত আসার সময় আবার এখানে আবার একটা ইনার্শিয়া কাজ করে, জড়তা। তোমরা জানো যে গতি জড়তা বা স্থিতি জড়তা, ইনার্শিয়া বলতে দুইটা কোয়ান্টিটি আছে। তো এখানে এই গতি জড়তার কারণে হয় কি, গতিশীল থাকার কারণে যখন এই বিন্দুতে আসে, এই থেকে ও বিন্দুতে থেমে যায় না। এই গতি জড়তার কারণে সেটা আবার এই ও বিন্দু অতিক্রম করে আবার এই বি বিন্দুতে চলে যায়। যে বি বিন্দুতে চলে যায়। আবার বি বিন্দুতে যখন ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কভার করে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বলতে সেখানে কিন্তু তোমার কাইনেটিক এনার্জি কিন্তু জিরো হয়ে যায়, পোটেনশিয়াল এনার্জি আবার ম্যাক্সিমাম হয়। তো এনার্জি বিষয়গুলো আমরা পরে আলোচনা করব, তোমাদের আমি ডিটেলস এগুলো নিয়েও আমি তোমাদের ক্লাস নেব। তো আপাতত যেটা আজকে আমরা ক্লাসে যেটা তোমাদের আমি বোঝাতে চাই, যে এই যে ভাইব্রেশন, যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে যে ভাইব্রেশন কি, তোমাকে তখন এইভাবে উত্তরটা বলতে হবে ভালোভাবে, ক্লিয়ারলি। প্রথম কথা হচ্ছে ভাইব্রেশন ইজ এ পিরিয়ডিক মোশন অফ দ্য পার্টিকেলস অফ অ্যান ইলাস্টিক বডি অর মিডিয়াম ইন অল্টারনেটলি অপোজিট ডিরেকশনস ফ্রম দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম when that equilibrium has been disturbed। তাহলে প্রত্যেকটা এখানে ভাইব্রেশনের ডেফিনেশনের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিটা ওয়ার্ড এখানে গুরুত্বপূর্ণ। এই জন্যে মানে অনেক সময় হয় কি, আমরা আসলে বুঝি যে ভাইব্রেশন কি। যেমন আমি তোমাদের একটা ছবি দেখাই, একটা অ্যানিমেশন আমি দেখাই। এই যে দেখো, এটা ভাইব্রেশন। আমরা কিন্তু বুঝি, এটা আমরা কিন্তু রিয়েলাইজেশনও করতে পারি, যে ভাইব্রেশন বলতে কি, কিন্তু আমরা বলতে পারি না। তুমি যদি ভাষায় বলতে না পারো, এক্সপ্লেন করতে না পারো, কাউকে বোঝাতে না পারো, তাহলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু বোঝাতে হবে, তুমি নিজে বুঝবে, বোঝার পরে মানুষকেও বোঝাতে হবে, এবং তবেই তুমি সাকসেস। এই জন্য ভাষায় বলতে হলে তোমাকে এই কথাগুলো ব্যবহার করতে হবে। দেখছো কত সুন্দর একটা ভাইব্রেশন, উপরে যাচ্ছে, নিচে আসতেছে ইকুইলিব্রিয়াম পজিশনে। সেখান থেকে ইকুইলিব্রিয়াম পজিশনে একটা চলতে আছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা আনড্যাম্পড ফ্রি ভাইব্রেশন বলা যায়। এটা মানে থেমে যাচ্ছে না, চলতেই আছে। আমি টাইপস নিয়ে আমি তোমাদের আলোচনা করব, তো আজকে আমি এটা ডিটেলস আলোচনা করছি না। আজকে আমার যেটা উদ্দেশ্য লেকচারে, যে ভাইব্রেশন বোঝানো তোমাদের, যে ভাইব্রেশন কাকে বলে।
তোমাদের কাছে হয়তো বা মনে হতে পারে যে ভাইব্রেশন কি, এটা তো আমরা বুঝি, এটা তো জানি। হ্যাঁ, জানো, তোমরা অনেকেই জানো, কিন্তু আরেকটু ভালোভাবে জানলে এটা আমাদের জন্য ভালো। তো এক্সাম্পল, এখানে আমি ভাইব্রেশনের এক্সাম্পল হিসেবে আমি এখানে সিম্পল পেন্ডুলামের কথা বলেছি। দেখো, তো তোমরা জানো সিম্পল পেন্ডুলামের ভাইব্রেশন কিন্তু আমরা যে দোলন, সেটা কিন্তু আমরা ভাইব্রেশন হিসেবে এক্সাম্পল হিসেবে দিতে পারি, ব্যবহার করতে পারি ভাইব্রেশন হিসেবে। কোথায় গেল? এই সিম্পল পেন্ডুলাম, দেখো এই সিম্পল পেন্ডুলাম সুইঙ্গিং ব্যাক অ্যান্ড ফোর্থ। তাহলে আমরা জানি যে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন সিম্পল পেন্ডুলামের। তো এর যে মোশনটা অ্যাবাউট ইটস ইকুইলিব্রিয়াম পজিশন, এটা কিন্তু একটা খুব ভাইব্রেশনের একটা খুব ভালো একটা এক্সাম্পল। তোমরা এটা ব্যবহার করতে পারো। যে কোনো ভাইবাদেও যদি তোমাদের জিজ্ঞাসা করে, কোনোদিন যদি কোনো ভাইবাদে তোমাদের জিজ্ঞাসা করা হয় যে ভাইব্রেশন কী, তোমরা উদাহরণ হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারো। আরও অনেক উদাহরণ দেওয়া যায়, অনেক। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে আসি। দ্বিতীয় কোশ্চেনটা কি, যে হোয়াই ইজ দি স্টাডি অফ ভাইব্রেশন নিডেড। মানে এই যে ভাইব্রেশন, আমরা এটা স্টাডি কেন করব? কারণ আমরা যা কিছু স্টাডি করি না কেন, তার পিছনে কিন্তু প্রয়োজনীয়তা আছে। সেই প্রয়োজনীয়তা তোমাদের বোঝানোর জন্যই কিন্তু আমি এই কোশ্চেনটা আমি এখানে লিখেছি। তো দেখো, এটার যে প্রয়োজনীয়তা, আমি প্রথমত এখানে তোমাদের 3টা বুলেট পয়েন্ট দিয়ে দেখিয়েছি প্রয়োজনীয়তা। একটা হচ্ছে বলেছি যে প্রেডিক্ট অ্যান্ড কন্ট্রোল আনওয়ান্টেড ভাইব্রেশন। তো বুঝতেই পারছো যে আনওয়ান্টেড ভাইব্রেশন মানে কি, যেগুলো ভাইব্রেশন আমরা আসলে চাই না, তো সেই ধরনের ভাইব্রেশনগুলো কী করা হয়, প্রেডিক্ট করা হয়, আবার কন্ট্রোলও করা। কী কারণে? মানে এই আনওয়ান্টেড ভাইব্রেশনগুলো কিন্তু নয়েজ তৈরি করে এবং বিভিন্ন ধরনের ড্যামেজের মতো ঘটনা কিন্তু ঘটায়, যন্ত্রপাতি ড্যামেজ করে দেয়। তো এইগুলো কিন্তু অবশ্যই আমাদের দূর করতে হবে। একটা যদি ইঞ্জিন তৈরি করি বা কোনো একটা যন্ত্র তৈরি করা হয় বা কোনো একটা সিস্টেম তৈরি করা হয়, তাহলে এই যে আনওয়ান্টেড ভাইব্রেশনগুলো, এগুলো কিন্তু রিমুভ করতে হবে, না হলে কিন্তু অনেক ক্ষতি হবে। অনেক নয়েজ তৈরি হতে পারে, যেটা আসলে তারপরে ড্যামেজ করে ফেলতে পারে তোমার ওই যন্ত্রকে বা ইনস্ট্রুমেন্টকে অথবা ওই সিস্টেমটাকে। তো এখন এই কাজটা করতে হলে তোমাকে কিন্তু ভাইব্রেশন সম্পর্কে কিন্তু তোমাকে খুব ভালো নলেজ থাকতে হবে। এই জন্যই কিন্তু আমাদের এই ভাইব্রেশন সম্পর্কে বুঝতে হবে। তুমি যদি ভাইব্রেশন না বোঝো, ভাইব্রেশনের থিওরি না বোঝো, অ্যানালাইসিস যদি করতে না পারো, তাহলে কিন্তু এই সমস্ত যে তোমার ডিজাইন, এগুলো কিন্তু তুমি করতে পারবে না। এই জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো মনে রাখবে, আমাদের ক্লাস কিন্তু শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য। তো আমি আশা করি মানে আমার এই লেকচার অবশ্যই ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারী হবে। আচ্ছা, 2 নাম্বার দেখো, এখানে বলা হচ্ছে যে ডিজাইন, তো যে কথাটা বললাম, মেশিন অ্যান্ড স্ট্রাকচার ফর সেফটি, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটার জন্যও কিন্তু স্টাডি করা হয়। 3 নাম্বার বলছি ইমপ্রুভ পারফরম্যান্স অ্যান্ড এফিসিয়েন্সি ইন সিস্টেম। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইমপ্রুভ পারফরম্যান্স এফিসিয়েন্সি বাড়ার জন্য কিন্তু এই ভাইব্রেশনের স্টাডি খুবই গুরুত্বপূর্ণ। তো একটা এক্সাম্পল দিয়েছি, এখান থেকে তোমরা ভালোভাবে ক্লিয়ার হবে যে কেন আসলে আমরা এই ভাইব্রেশন আমাদের স্টাডি করা দরকার। দেখো, এখানে আমি একটা খুব সহজ একটা উদাহরণ এখানে আমি দিয়েছি তোমাদের, এবং আমরা সবসময় এটা আমরা অবজার্ভ করি। তো এখানে তোমরা কনসিডার করো একটা ওয়াশিং মেশিন। তোমাদের বাসায় একটা ওয়াশিং মেশিন আছে। তো যখন ওয়াশিং মেশিনে আমরা কাপড় দিয়ে দিই, স্পিন সাইকেল যখন চলা শুরু করে, কাপড়গুলো যখন ধোয়া শুরু হয়, সেখানে একটা ভাইব্রেশন তৈরি হয়। তো ইফ দ্য মেশিন ভাইব্রেটস এক্সেসিভলি ডিউ টু ইমব্যালেন্স,
ইট মে কজ নয়েজ, ড্যামেজ অর ইভেন বিকাম আনসেফ টু অপারেট। যদি এই যে ওয়াশিং মেশিনটা যদি এক্সেসিভলি যদি ভাইব্রেট করতো ইমব্যালেন্সের কারণে, তাহলে এটার কারণে কিন্তু দেখো অনেক বড় ধরনের বাসায় কিন্তু নয়েজ তৈরি হতে পারত। ইভেন এই ওয়াশিং মেশিনটা কিন্তু ড্যামেজও হয়ে যেতে পারত, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু অপারেট করা সেফ ছিল না, নিরাপদ কিন্তু ছিল না, নিরাপদ হতো না। তাহলে কি, তাহলে অবশ্যই এখানে যারা এই ওয়াশিং মেশিনটা তৈরি করেছে, যে সমস্ত ইঞ্জিনিয়াররা তারা যখন ডিজাইন করেছে এই ওয়াশিং মেশিনটাকে, তাহলে কিন্তু তখন কিন্তু তারা করেছে কি, যে তোমার অবশ্যই এই ভাইব্রেশন যাতে রিডিউস হয়, যাতে কম হয়, এই কারণে কিন্তু তারা করেছে কি, ডিজাইন করার সময় উইথ ব্যালেন্স ড্রামস অ্যান্ড ড্যাম্পার্স দ্যাট রিডিউস আনওয়ান্টেড ভাইব্রেশন লিডিং টু কোয়াইটার অ্যান্ড সেফার অপারেশন। তারা কিন্তু ব্যালেন্স করে রেখেছে, এবং তারা কিন্তু ওই ওয়াশিং মেশিনটা তৈরি করার সময়ই কিন্তু তারা এমনভাবে তৈরি করেছে, তাদের ভাইব্রেশন নলেজটাকে অ্যাপ্লাই করে, তার ভাইব্রেশন সম্পর্কে যে জ্ঞান বা যে থিওরি, যে কতটুকু রিডিউস করা যায় এবং কীভাবে রিডিউস করা যায়, এবং কোনোভাবে যাতে আবার রিজোনেন্স না হয়। এই রিজোনেন্স নিয়েও তো আমাদের কিন্তু এখানে আলোচনা হবে। রিজোনেন্স মানে একটা রিজোনেন্সের কারণে কিন্তু একটা ব্রিজ পর্যন্ত ভেঙে যায়। চিন্তা করে দেখো, এই যে ব্রিজগুলো তৈরি হয় নদীতে বা বিভিন্ন খাল বিলে, সেখানেও কিন্তু এই ভাইব্রেশনের অ্যাপ্লিকেশন আছে, এবং সেখানে কোনো কারণে যদি ওই ব্রিজের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এবং বাইরের যদি সেই ব্রিজে চলাচলকারী যে মাধ্যম চলে, তার জন্য যে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়, এই দুইটা ফ্রিকোয়েন্সি যদি কোনোভাবে যদি একই হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে কিন্তু রেজোনেন্স তৈরি হয়, এবং এই রেজোনেন্সের কারণে ভাইব্রেশন ম্যাক্সিমাম হয়। আর এই ম্যাক্সিমাম হয়ে গেলে তখন কিন্তু এই ব্রিজ ভেঙে যেতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যা হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ভাইব্রেশন এখন আসলে আমাদের স্টাডি করা কেন দরকার মূলত এই কারণেই। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কেন ভাইব্রেশন স্টাডি করবে, তোমার এক কথায় উত্তর যে ভাইব্রেশন এই জন্যই স্টাডি করতে হবে কারণ এই ভাইব্রেশনের কারণে একটা ব্রিজ ভেঙে যেতে পারে, এই ভাইব্রেশনের কারণে উচ্চ নয়েজ তৈরি হতে পারে, ভাইব্রেশনের কারণে একটা ইঞ্জিন পর্যন্ত ক্ষয় হয়ে যেতে পারে, খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, এবং অপারেট যোগ্য নাও হতে পারে। তো এই যে ভাইব্রেশন আনওয়ান্টেড যেগুলো ভাইব্রেশন, এগুলো কিন্তু যদি আমরা রিমুভ করতে চাই এবং সূক্ষ্মভাবে যদি একটা ইঞ্জিন বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র বা মেশিন যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে অবশ্যই সেখানে ভাইব্রেশনের নলেজ আমাদেরকে প্রয়োগ করতে হবে, এবং প্রয়োগ করতে হলে আমাকে ভাইব্রেশন সম্পর্কে কী করতে হবে, জানতে হবে, স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। তো ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমি আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি যে আসলে ভাইব্রেশন কী এবং ভাইব্রেশন আমাদের স্টাডি করা কেন দরকার, এবং পরবর্তী লেকচারে আমি তোমাদের অ্যাপ্লিকেশন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, এবং আরও গুরুত্বপূর্ণ কিছু, যেমন টাইপস অফ ভাইব্রেশন, আসলে কী ভাইব্রেশন সম্পর্কে আমাদের জানা প্রয়োজন, কী ধরনের ভাইব্রেশন থাকতে পারে, এগুলো নিয়েও আলোচনা করব। তো সকলে ভালো থাকো, আজকে এখান থেকে ধন্যবাদ।